আজ ভেঙে পড়ে। কবিরাজকে অনেক অনুরোধ করেছি রাফিকে বাঁচানোর জন্য, কিন্তু উনি কোনো সমাধান দিতে পারেননি। আমি বাবা মাকে বলে ঢাকায় যাবার পরিকল্পনা করি। বাবা শুরুতে রাজি না হলেও পরে আমার মতামতে সম্মতি জানাই। দেরি না করে তখনই আমি আর বাবা ঢাকায় রওনা করি। রাফির সিম অফ ছিল। রাফির মা বাবার কাছে রাফির নতুন নাম্বার অনেক চেয়েছি, ওনারা দিতে রাজি হননি। ঢাকায় এসে আমি আর বাবা রাফিদের বাড়িতে যাই। গিয়ে জানতে পারি রাফি আর হামিদ ভাইয়া টেকনাফ গেছে। হামিদ ভাইয়া হচ্ছে রাফির রুমমেট। টেকনাফ কোনো এক কবিরাজের কাছে গিয়েছে চিকিৎসার জন্য। রাফির অন্যান্য রুমমেটদের কাছে আমি জানতে পারি রাফি কতটা কষ্টে জীবন পার করে যাচ্ছিল। ওদের থেকে রাফির নাম্বার নিয়ে আমি কল দিয়েছিলাম, কিন্তু ফোন বন্ধ ছিল। সম্ভবত পাহাড়ি এলাকায় নেট নেই, তাই ফোন বন্ধ ছিল, তাই ফোন যায়নি। আমি ঢাকাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম যতদিন না রাফি ফিরে আসে। 2 দিন পর রাফির রুমমেট আমাকে কল দেয়। তিনি আমাকে জানায় রাফি আর হামিদ ফিরে আসতেছে। আমি রাফি ভাইকে আপনার ব্যাপারে সব বলেছি। উনি বলেছেন আপনাকে গ্রামে ফিরে যেতে। সময় বুঝে রাফি ভাই নিজেই আপনার সাথে দেখা করবে। ছেলেটির উদ্দেশ্য আমার আর বুঝতে বাকি নেই। জানি সে অসুস্থ, হয়তো সুস্থ হয়েই আমার সামনে আসতে চাই। এই ছেলেটাকে ধ্বংস করার জন্য আমি নিজেই দায়ী। ওর দুটো পা ধরে পড়ে থাকলেও আমার শান্তি। রাফির আদেশে বাবার সাথে গ্রামে চলে আসি। সেদিন অপেক্ষা করতে থাকি রাফির জন্য। সে আমার সাথে ফোনেও কথা বলে না। আমার কণ্ঠ শুনলে নাকি সে সব ভুলে ছুটে আসবে। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। সকাল সকাল ঘুম ভাঙে ফোনের রিংটনে। আমি তাড়াহুড়া করে ফোন রিসিভ করি। হামিদ ভাই আমাকে জানাই রাফি সহ ওনারা আমাদের গ্রামে এসেছেন। রাফি হাসপাতালে ভর্তি, আমাকে দ্রুত যেতে বলেছে। আমি কোনোভাবে বোরকা গায়ে দিয়ে একাই রওনা করি। হাসপাতাল আমাদের বাজারেই, রিকশায় 10 মিনিট। হাসপাতাল যত কাছে আসে আমার ভিতরের ভয় সব ধীরে ধীরে কেটে যেতে থাকে। অবশেষে হাসপাতালে এসে দেখি রাফি কেবিনে শুয়ে আছে। শুকনো কঙ্কালের মতো তার দেহ, চেহারা চেনাই যাচ্ছে না। সে আগের রাফিটা এখন আর নেই। তার এই হাল দেখে আমি কান্না করতে করতে গিয়ে জড়িয়ে ধরি। এতদিন মনের মধ্যে জমে থাকা সব কষ্ট উজাড় করে কেঁদেছি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে রাফি নিজেই বলে, তোমাকে কালো জাদু করার জন্য ক্ষমা চাচ্ছি নিপু, আমাকে মাফ করে দাও। যেখানে তার কাছে আমি মাপ চাওয়ার কথা, সেখানে রাফি নিজেই আমার কাছে মাপ চাচ্ছে। এমন একটা ছেলেকে আমি কিভাবে আঘাত দিলাম। শক্ত করে তার হাত ধরে আমি বলি, ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর আপনাকে ছাড়বো না। আপনার পায়ের কাছে আমার মৃত্যু হোক, তাতেই আমার শান্তি। আজ অনেক দিন কেটে গেছে। রাফি এখন পুরোপুরি সুস্থ। আমি নিজের সবটা দিয়ে তার সেবা যত্ন করেছি। আমাদের বিয়েও হয়ে গেছে। এটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। বাকিটা আপনারা সুমন আনফেয়ার চ্যানেলে কালো জাদুর অভিশপ্ত বই গল্প থেকে জানতে পারবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন মৃত্যু ছাড়া আমাদের বিচ্ছেদ না হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো এখানেই শেষ হয়ে যায় নিপার গল্প। তো আমরা কালো জাদুর অভিশপ্ত বই গল্প শুনে অনেকেই নিপাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু আসলেই কিন্তু নিপা খারাপ নয়। নিপাও আসলে কালো জাদুর খপ্পরে পড়ে গিয়েছিল। তো নিপার বিষয়ে আপনার কাছে কি মতামত? এই নিপার ঘটনা শুনে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার পুরো অনুভূতি কমেন্ট বক্সে প্রকাশ করুন। তো এখানেই শেষ হয়ে যায় নিপার গল্প। যারা টিকটক থেকে